কর্নেল চৌধুরী, আপনি যখন এই যে নামগুলো নিচ্ছেন যে কাদের কাদের খতম করা হয়েছে, সেই ছবিগুলো আমরা একবার দেখাবো আমাদের ভিউয়ার্সদের, যে এই যে ইসরায়েলের অ্যাটাক, এই ইসরায়েলের অ্যাটাকে ইরানিয়ান কমান্ডার যারা, এক এক করে আমরা দেখাচ্ছি। আমির আলী হাজদাহে IRGC, এনাকেও মৃত্যুবরণ করতে হয়েছে প্রিসিশন অ্যাটাকে। তারপর আমরা জানি যে আরেক হসমামি, ইনি হচ্ছেন নিউক্লিয়ার একজন সায়েন্টিস্ট, ফেরেদুন আব্বাসি, এনাকেও মৃত্যুবরণ করতে হয়েছে প্রিসিশন অ্যাটাক, ইসরায়েলের যে প্রিসিশন অ্যাটাক হয়েছিল। অনেকে বলে এই হোসেন সালেমি, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ CNC অফ IRGC। এটা প্রথম দিন যেদিন অ্যাটাক হলো তার ভোর রাত্রিরে কিন্তু হোসেন সালামিকে মারা হয়েছিল। তো এইভাবে আরেকজন মহসিন ফখরি জাহেদ, নিউক্লিয়ার একজন বিজ্ঞানী, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, এনাকে আরো পপুলার একজন, ভেরি পপুলার, যিনি নাতানস যে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্ট ছিল তার সঙ্গে উনি যুক্ত ছিলেন, এবং এনাকেও মারা হয়েছে। এবং মোহাম্মদ বাগেরি, যেমন আমি বললাম যে ঘড়ির মধ্যে একটা চিপ ছিল যেটা GPS এনেবেলড, এবং তাকেও মারা হয়েছে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই পরিস্থিতি কেন এলো, স্বপন, কেন ইসরায়েল, কারণ ইরান তো NPT নন প্রলিফারেশন ট্রিটির একজন হস্তক্ষর সিগনেটারি, সেখানে ইসরায়েল কিন্তু NPT-তে সিগনেটারি নয়। যেইখানে ইরানের মধ্যে IAEA যে ইন্টারন্যাশনাল এনার্জি, অ্যাটমিক এনার্জি যারা অধিকর্তা, ইন্সপেক্টর, তারা কিন্তু তাদেরও ঢুকতে দেওয়া হয়েছিল, এবং ইরানে ওরা চেক করছিল। তারা একটা অবশ্য রিপোর্ট দিয়েছে এই এক সপ্তাহ আগে যখন এই অ্যাটাক হয়েছিল, যে ইরান ইতিমধ্যে 9 থেকে 10টা নিউক্লিয়ার অ্যাটমিক বম তৈরি করার দিকে যাচ্ছে বলে এরা রিপোর্টে এটাও নাকি বলা হচ্ছে যে ইরান নাকি আর 1 মাসের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার দেশ একটা তৈরি হয়ে যাচ্ছিল, এইরকম একটা আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু আমরা যেই জায়গা থেকে শুরু করলাম কর্নেল চৌধুরী, এই যে GPS চিপ লাগানো একটা ঘড়ি আসিম মুনির গিফট করেছিলেন মোহাম্মদ বাগেরিকে, এবারে দেখা যাচ্ছে যে ইরানের এক কমান্ডারের বক্তব্য আমাদের কাছে আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই তার বক্তব্য শোনাবো। তিনি বলছেন যে পাকিস্তান নাকি দরকার পড়লে পাকিস্তান ইসরায়েলে অ্যাটাক করতে পারে, আমরা মুসলিম দেশগুলোর কাছে সাহায্য চাইবো, মুসলিম দেশগুলোকে সমর্থন করার জন্য বলবো। কি বলেছেন ওই কমান্ডার, আগে তার বক্তব্যটা শোনাই, তারপর আরো বিস্তারিত আলোচনায় আসছি। همراهی بیشتری با نیروهای مسلح عمل کنند، ما از این گردن عبور کنیم، اون طرفش یک اقیانوسی از پیشرفت سیاسی، نظامی، اقتصادی انشاءالله جلوی ملت ما خواهد بود. این چند روز چه اتفاقی افتاده؟ تمام کشورهای عربی تماس گرفتن و گفتن ما از شما حمایت میکنیم. پاکستان گفته اگر اسرائیل بخواد بمب اتم بزنه ما به اسرائیل بمب اتم خواهیم زد. احساسات مسلمان‌ها تو منطقه فوق‌العاده رو به افزایش خواهد بود. هرچی ما قوی‌تر عمل کنیم، هرچی مردم ما همراهی بیشتری با نیروهای مسلح عمل کنند، ما از این گردن عبور کنیم، اون طرفش یک اقیانوسی از پیشرفت سیاسی، نظامی، اقتصادی انشاءالله جلوی ملت ما خواهد بود. পরিষ্কার পাকিস্তানের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে, শুধু তাই নয়, মুসলিম বিশ্বের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে। যখন এই ইসরায়েল এবং ইরানের মধ্যে এই কনফ্লিক্টটা চলছে কর্নেল চৌধুরী, সেই মুহূর্তে লেবাননের তরফ থেকে এবং সিরিয়ার তরফ থেকেও ইসরায়েলের একেবারে সন্নিকটে সেখানে নাকি এয়ার অ্যাটাক করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম কান্ট্রিগুলো তারা কিন্তু একযোগে ইসরায়েল বিরোধী একটা অভিযানের জন্য কোথাও না কোথাও তৈরি হচ্ছে। এবার এখান থেকে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, আমরা যদি মধ্যপ্রাচ্যের ওই জায়গাটার ম্যাপটা দেখি, ইসরায়েল এমন একটা জায়গায় অবস্থিত, চারিদিকে ইসলামিক কান্ট্রিগুলো বেষ্টিত একটি দেশ, ইহুদি একটি দেশ, অমুসলিম একটি দেশ। তো কোনো রকমভাবে কি মানে ওই ইসলামিক কান্ট্রিগুলো তারা কি কোনো রকমভাবে চাইবে যে ওই ইসলামিক রিজিয়নে একটা অমুসলিম দেশ বা নন ইসলামিক একটা কান্ট্রি সেখানে বিলং করুক? ইতিহাস থেকে তাহলে যেতে হয়, এটা মানে খুবই ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছো। ইতিহাস থেকে যেতে হয় স্বপন। এই ইহুদিরা, ইসরায়েল, এরা তো আপনার নাজির থেকে আমরা জানি কোন খান থেকে, ফিনিক্স থেকে বলে যে পাখি উড়ে আসে, সেইখান থেকে এসে আজকে ইসরায়েল আজকে বিশ্ববিখ্যাত টেকনোলজি, ওয়ারফেয়ার, আর্মামেন্টে আজকে ইসরায়েলের নাম বিশ্বে সবাই জানে।
সেই জায়গায় এটা তো নতুন নয়, এই মধ্যপ্রাচ্য অথবা ওয়েস্ট এশিয়ায় এই যে দেশগুলো আছে সেটা কাল পরশু হয়নি, এটা হাজার বছর ধরে ওখানে আছে। নিশ্চিতভাবে ইসরায়েল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1942-এর পরে আজকে আমরা ইসরায়েলকে যেভাবে দেখছি সেইভাবে তার আশেপাশে যে ইসলামিক দেশগুলো ছিল সে তখনও ছিল, আজকেও আছে। এইখান থেকে আমি মানে এই আলোচনাটা তো আমরা আজকে তার ঐতিহাসিক কিভাবে সেই করছি না, কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন জিওপলিটিক্যালি দিকে আমি এটাকে নিয়ে যাই। জিওপলিটিক্যাল দিকে ইরান, দেখুন ইরান এবং অন্যান্য যে ইসলামিক কান্ট্রি এগুলোর সবার সঙ্গে আপনি যদি ইরান নেন, তার পাশেই ঠিক ইরাক, তো ইরান ইরাকের মধ্যে তো দীর্ঘদিন লড়াই ছিল, আমরা প্রত্যেকে জানি। শিয়া সুন্নির লড়াই আছে। পাকিস্তানের সঙ্গে ইরানের যে খুবই ক্লোজনেস অথবা রিলেশনশিপ, বায়োলেটারাল রিলেশনশিপ, কোয়েশ্চেন মার্ক যখন, এবং আপনি যেটা দিয়ে শুরু করলেন যে পাকিস্তান না টেররিস্তান, পাকিস্তানের যে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা এবং পাকিস্তান কোন দিকে আছে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। এই প্রশ্ন চিহ্নটা আমি রাখলাম। কেন? কারণ বালুচিস্তানের সঙ্গে ইরানের যে ইন্টারন্যাশনাল বর্ডার, সেইখানে কিন্তু যখন যুদ্ধ শুরু হয়েছিল পাকিস্তানের বহু ISI অফিসার তারা কোন দিকে ইনফরমেশন দিচ্ছিল এটা আমরা ঠিক সঠিকভাবে জানি না। ইসরায়েলকে হেল্প করছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যে এখন বিশেষ বন্ধু তাকে দিচ্ছিল ইরানের বিরুদ্ধে, আমরা জানি না। তবে আজকে যে উক্তি আমরা জানতে পারলাম একজন ইরানের আধিকারিক, তারা বলছে পাকিস্তানে যদি ইসরায়েল নিউক্লিয়ার ভাবে নিউক অ্যাটাক করে ইরানে, তাহলে পাকিস্তান ইরানের মাধ্যম দিয়ে ইসরায়েলের নিউক অ্যাটাক করবে এবং পাকিস্তান ইরানকে তাদের নিউক দিয়ে হেল্প করবে। এই যে নিউকে জিগরি যে বারবার এই যে ভয় দেখানো, সেটা ভারতবর্ষে হোক, ভারতবর্ষকে ভয় দেখাচ্ছে অথবা বিশ্বে, তো পাকিস্তানকে আমরা কত বিশ্বাস করব সেটা আমি একটা কোয়েশ্চেন মার্ক রাখলাম। কিন্তু এখানে একটা কিন্তু আছে। ইরান বলেছে যে ওআইসি, কারণ এরা সবাই ওআইসির পার্ট, যেটা আপনি বলেন বিভিন্ন ইসলামিক, কাতার অথবা ওমান যদি মধ্যস্থতা করে এই লড়াইয়ের মধ্যে, তাদের বলেছে নিশ্চিতভাবে করতে পারে। তবে প্রশ্ন হচ্ছে ইসরায়েল কি ওমান অথবা কাতারের কথা মানবে এই মধ্যস্থতা? যদি না মার্কিন যুক্তরাষ্ট্র আসে এবং এই লড়াই যেটা একটা অন্য দিকে, একটা জিওপলিটিক্যালি একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, গ্লোবাল কনফ্লিক্ট, সেইখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, ইসরায়েলকে ডাইরেক্টলি ইরানের সঙ্গে লড়াই করে, তাহলে তো ইট ইজ এ গন কেস। কারণ ইরানের সঙ্গে কোন কোন রাষ্ট্র যোগ করবে এবং ইসরায়েলের সঙ্গে যোগ করবে, উই আর গোয়িং টু দ্য গ্লোবাল কনফ্লিক্ট। এইটা বন্ধ করতে পারে একমাত্র রাশিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্র